Welcome to our online class. Today our topic is clause and phrase. If you don't understand clause and phrase, you won't understand sentences. To understand sentences clearly, you have to understand clause and phrase. Phrase এবং clause তোমাদের এইচএসসি এবং ডিগ্রি স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সাবজেক্ট। ফ্রেজ ক্লজের আলোচনা আসলে সাধারণত ফ্রেজের আলোচনাও আসে, কারণ একটার সাথে অনেকেই গুলিয়ে ফেলে। বেসিক্যালি দুইটা আলাদা আলাদা জিনিস। সো আমরা শুরুতেই ক্লজ নিয়ে আলোচনা করি। ক্লজ সো হোয়াট ইজ ক্লজ? ক্লজ জিনিসটা কি? ক্লজ হচ্ছে এখানে শব্দগুচ্ছ থাকবে, মানে একাধিক ওয়ার্ড থাকবে, ওয়ান মোর ওয়ার্ডস, ঠিক আছে? ওয়ান মোর ওয়ার্ডস। দুই নম্বর হচ্ছে সেখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে। তিন নম্বর হচ্ছে ফিনাইট ভার্ব থাকবে, ফিনাইট ভার্ব থাকবে। আমরা এটা বুঝতেছি ওয়ান মোর ওয়ার্ডস, একাধিক শব্দ থাকবে, এটা আমরা সহজে বুঝতেছি। সাবজেক্টও আমরা বুঝতেছি, সেন্টেন্সে যেটা প্রতিনিধিত্ব করে সাবজেক্ট থাকবে। ফিনাইট ভার্বটা আমরা অনেকেই বুঝি না, ফিনাইট ভার্বটা বুঝি না। তাহলে ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ফিনাইট ভার্ব আর একটা নন ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটা দেখে টেন্স বোঝা যায়, এটা কোন টেন্সের আমরা দেখে বুঝতে পারি। অথবা আরও সহজে আমরা যেটা বলতে পারি যে যেই ভার্বটা পার্সন এবং নাম্বারের অনুযায়ী কি হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। পার্সন এবং নাম্বারের অনুযায়ী পরিবর্তন হয়। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, এস বাই এস যোগ হয়। যেমন হি স্পিক্স, হি স্পিক্স। তাহলে এই যে হি এক বচন হওয়ার কারণে, নাম্বার এক থার্ড পার্সন হওয়ার কারণে, সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে কি যোগ হয়েছে, এস যোগ হয়েছে। তাহলে আমরা ফিনাইট ভার্ব বলতে বুঝবো যেটা নাম্বার এবং পার্সনের কারণে কি হয়, পরিবর্তন হয়। আরেকটা জিনিস হচ্ছে নন ফিনাইট ভার্ব চিনলে ফিনাইট ভার্ব বুঝতে হয়। নন ফিনাইট ভার্ব হচ্ছে তোমার ইনফিনিটিভস, জিরান্ড, পার্টিসিপলস, এগুলো হচ্ছে নন ফিনাইট ভার্বস, ঠিক আছে? তো ফিনাইট এবং নন ফিনাইট ভার্ব তোমরা বুঝছো। তাহলে আমরা শব্দগুচ্ছ, একাধিক ওয়ার্ডস থাকবে, সাবজেক্ট হবে, ফিনাইট ভার্ব থাকবে। এখানে একটা জিনিস দেখো, ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু একাধিক ওয়ার্ড হবে। ফ্রেজের ক্ষেত্রে কি হবে, একাধিক ওয়ার্ড হবে। আবার ফ্রেজের মধ্যে কি থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। ফ্রেজের মধ্যে আবার কোনো ভার্বও, ফিনাইট ভার্বও থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে ক্লজও নাউনের কাজ করে, ফ্রেজও কিন্তু নাউন ফ্রেজও আছে, আবার নাউন ক্লজও আছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজও আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজও আছে, অ্যাডভার্বিয়াল ক্লজও আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও আছে। যেহেতু ফ্রেজ এবং ক্লজের সাথে কিছু সম্পর্ক আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, এই জন্য যখন আমরা আলোচনা করি তখন ফ্রেজ এবং ক্লজ একসাথে আলোচনা করি। তবে আমি সুবিধা হওয়ার জন্য তোমাদের আমি ক্লজ এবং ফ্রেজটা আলাদা আলোচনা করবো। হ্যাঁ, ফ্রেজের আলোচনা আমাদের আসবে আর ক্লজের আলোচনাও আসবে। তাহলে আমাদের ক্লজ কি জিনিস? ক্লজ হচ্ছে যেখানে সাবজেক্ট থাকবে, ফিনাইট ভার্ব থাকবে এবং একাধিক ওয়ার্ডস থাকবে। এই তিনটা জিনিস আছে মানে ক্লজ। যেমন এখানে আবার ক্লজ কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট
ক্লজ, এটাকে অনেকে প্রিন্সিপাল ক্লজ বলে, তবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে বোঝাতে সুবিধা বেশি, এই জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা বুঝি স্বাধীন, স্বাধীন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ বাক্যে যেই শব্দ মানে বাক্যাংশটা স্বাধীনভাবে কি করতে পারে, স্বাধীনভাবে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজেও কি থাকবে? সাবজেক্ট থাকবে, ফিনাইট ভার্ব থাকবে এবং একাধিক শব্দ থাকবে। আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আমরা ক্লজ দুই ধরনের, ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা কি সেই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, তার সেখানে সাবজেক্টও থাকবে, সেখানে ফিনাইট ভার্বও থাকবে, আবার একাধিক শব্দও থাকবে, ক্লজের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স থাকবে, বাট সেখানে কি থাকবে না, স্বাধীনভাবে বাক্যটা সে প্রকাশ করতে পারবে না। এই ডিপেন্ডেন্ট ক্লজকে অনেকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, অনেকে সাবঅর্ডিনেট ক্লজও বলে। তা আমরা আসলে সহজ হবে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দিয়ে বোঝানো, ঠিক আছে? সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল ক্লজ আমরা ওইভাবে যাচ্ছি। আরেকটা ক্লজ হচ্ছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বেসিক্যালি দুইটা ক্লজই। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সমজাতীয় দুইটা ক্লজ, সমজাতীয় দুইটা ক্লজ কনজাংশনস দ্বারা, কোঅর্ডিনেটিভ কনজাংশনস দ্বারা, কনজাংশন দ্বারা একত্রিত হলে তাদেরকে কি বলি আমরা? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কি হইতে পারে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইতে পারে, তবে সাধারণত দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় না, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়, অথবা দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে। তো একাধিক সমজাতীয় ক্লজ যদি কি হয়, যেমন একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে, মাঝখানে একটা কনজাংশন দ্বারা সংযুক্ত হবে, অথবা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, মাঝখানে একটা কি হবে? কনজাংশন দ্বারা একত্রিত হবে। তাহলে কনজাংশন গুলো কি? কনজাংশন গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যেমন কনজাংশন গুলো এন্ড, বাট, গুড, গুড, তারপর অর, নট, হ্যাঁ, আইদার, নাইদার, এরকম অনেকগুলো কি আছে? কনজাংশনস আছে। তারপর যেমন লিঙ্কার্স, লিঙ্কার্সের মাধ্যমে কি হয়? এই ক্লজগুলো, লিঙ্কার্স, এই ক্লজগুলো শুরুতে লিঙ্কার্স বসে, যেমন এজ, সিন্স, ফর, বিকজ। এই লিঙ্কার্সের মাধ্যমেও কি এই ক্লজগুলো আসে। তাহলে আমরা আজকে আলোচনা করব খুব সহজভাবে প্রিন্সিপাল ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা। I know his brother. I know his brother who lives in Chittagong. দেখো, I know his brother, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে একাধিক ওয়ার্ড। এই সাবজেক্ট ভার্ব, এটি ফিনাইট ভার্ব এবং একাধিক ওয়ার্ড মিলিয়ে একটা ক্লজ না? তাহলে I know his brother, আমি তার ভাইকে চিনি। Who lives in Chittagong, যে চিটাগং থাকে। আমরা বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে স্বাধীনভাবে কি হতে পারে? ব্যবহার
হতে পারে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। দেখো আই নো হি ইজ ব্রাদার, আমি তার ভাইকে চিনি, এটা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না। পরের সেন্টেন্সটা, পরের ক্লজটা যদি আমরা ইউজ না করিও সেটা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে। তাহলে পরের ক্লজটাকে হু লিভস ইন চিটাগং, হু লিভস ইন চিটাগং। দেখো প্রথম ক্লজটা যদি আমি মুছে ফেলি তাহলে দেখো এটা কি হতে পারে, এটা একটা সাবজেক্ট, এটা ফিনাইট ভার্ব, আর এটা কতগুলো ওয়ার্ডস। তাহলে এখানে কি সাবজেক্ট আছে, ফিনাইট ভার্ব আছে এবং কতগুলো কি আছে, ওয়ার্ড আছে অথবা কমপ্লিমেন্ট আছে। তো এটা একটা কি ক্লজ, এটা কি প্রিন্সিপাল ক্লজ না আর কি ক্লজ? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ হু লিভস ইন চিটাগং, যে চিটাগং থাকে, এটা দিয়ে কি কিছু বোঝা যায়? এটা দিয়ে সম্পূর্ণ কি একটা অর্থ প্রকাশ করে না। এটা যদি আমরা আই নো হিজ ব্রাদার এই কথাটা না লিখি তাহলে এটা বোঝা যায় না। এই জন্য এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ডিপেন্ড করে কিসের উপর? এই ক্লজের উপর। এই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আরেকটু উদাহরণ দিতে পারি। দেখো as he is a good student, যেহেতু সে একজন ভালো ছাত্র, he stood first in the exam, যেহেতু সে একজন ভালো ছাত্র সে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে। তাহলে দেখো আমরা যদি এখানে দুটো ক্লজ, এখানে এটা as he, এখানে একটা দেখি সাবজেক্ট, এটা একটা ফিনাইট ভার্ব, a good student, এটা কতগুলো ওয়ার্ডস। তাহলে একটা ক্লজ হওয়ার জন্য যা যা আছে সেগুলো সবগুলো এখানে আছে না? আছে। কিন্তু এটা দিয়ে আমরা একটা স্বাধীন একটা অর্থ প্রকাশ করতে পারি, যেহেতু সে একজন ভালো স্টুডেন্ট, এটা দিয়ে তো আমরা কি করতে পারি না, স্বাধীন একটা অর্থ প্রকাশ করতে পারি না। আমাদের পরের সেন্টেন্সের পরের ক্লজের হেল্প দরকার। তাহলে এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা আর এইটা। এখানে প্রিন্সিপাল ক্লজ যেটা, কারণ এটা নিজে নিজে ব্যবহার হতে পারে। He stood first in the exam, সে পরীক্ষায় প্রথম হয়েছে। আমরা যদি এটা মুছে ফেলি আমরা এটা স্বাধীনভাবে একটা সেন্টেন্সে একটা ক্লজের কাজ করে। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কি? এটা হচ্ছে কানেক্ট ক্লজ। এটা অ্যাজ হতে পারে, সিন্স হতে পারে, অথবা ফর হতে পারে। তো সাধারণত যেটা দেখা যায় লিঙ্ক ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে সাধারণত যেটা দেখা যায় হয় রিলেটিভ প্রনাউনগুলো থাকতে পারে, লিঙ্কার্স থাকতে পারে, অথবা কি থাকতে পারে, কোনো একটা কনজাংশনস থাকতে পারে। তো যার ফলে এগুলো আসার কারণে ওই সেন্টেন্সটা স্বাধীনতা আর থাকে না। ঠিক আছে? যেমন do his work is honest. যদিও সে গরিব, সে অনেস্ট। সে কি? অনেস্ট। তাহলে তুমি দেখো একটা জিনিস, তো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা লিঙ্কার্স আর এখানে ভার্ব আছে, তারপরে ওয়ার্ডস আছে, একাধিক ওয়ার্ডস, সাবজেক্ট, ভার্ব, একটা ক্লজ হওয়ার জন্য যা যা দরকার সবই আছে। কিন্তু এটা দিয়ে একটা
স্বাধীন একটা বাক্য বা স্বাধীন একটা ক্লজ হয় না, নিজের অর্থটা প্রকাশ করতে পারে না। যেমন যদিও সে গরিব, এটা দিয়ে কোনো কিছু বোঝা যায়? পরিপূর্ণ একটি অর্থ কি দেয় না। হি ইজ অনেস্ট, সে অনেস্ট। ঠিক আছে? তো আমাদের এখানে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর আমরা এখানে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এটা আবার তিন প্রকার। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সেম ভাবে ফ্রেজেও এই তিনটা আছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা এই যে ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকার, এগুলো আমরা সহজে বুঝতে পারি। সেটা হচ্ছে কি, কোনো ক্লজ যদি নাউনের কাজ করে সেটা হচ্ছে নাউন ক্লজ, কোনো ক্লজ যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো ক্লজ যদি অ্যাডভার্বের কাজ করে সেটা অ্যাডভার্ব ক্লজ। আমরা জানি নাউনটা কি হিসেবে ব্যবহার হয়? সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়, অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়, ভার্বের কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে? অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে নাউন আমরা কোন কোন জায়গায় ব্যবহার হয়? একটা হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট হয়, তারপর ভার্বের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হয়। সো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে তফাৎ কি সেটা আমরা আলোচনা করব। অথবা অ্যাপোজিটিভস হয়, অ্যাপোজিশন হয়। ঠিক আছে? অথবা প্রিপোজিশনের অবজেক্ট হয়। তাহলে নাউন চারটা জায়গায় ব্যবহার হয়। একটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়, অ্যাপোজিশন হয়, আর প্রিপোজিশনের অবজেক্ট হয়। অ্যাপোজিশন জিনিসটা কি? অ্যাপোজিশন হচ্ছে একটার পজিশনে আরেকটা। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, একটা নাউন বলি, নাউন নিয়ে একটা ব্যাখ্যা দিই। ঠিক আছে? যেমন হতে পারে মিস্টার সেলিম, এবং দেখো অ্যাপোজিশনের জিনিসটা দেখো তোমরা, মিস্টার সেলিম আওয়ার ইংলিশ টিচার is very nice person. যদি আচ্ছা মিস্টার সেলিম, তাহলে মিস্টার সেলিম এবং আওয়ার ইংলিশ টিচার দুটোটা কি একই জিনিস? আমরা যদি মিস্টার সেলিম ফেলে দিই, আওয়ার ইংলিশ টিচার ইজ এ নাইস পারসন, তাহলে আওয়ার ইংলিশ টিচার মানে কি মিস্টার সেলিম। তাহলে আমরা আওয়ার ইংলিশ টিচার বাদ দিয়ে শুধু যদি মিস্টার সেলিম দিই, মিস্টার সেলিম। তাহলে এই যে পজিশন হচ্ছে একটার পজিশনে আরেকটা, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা, হুবহু একই জিনিসের ফটোকপি আরেকটা। ঠিক আছে? তাহলে মিস্টার সেলিমের পজিশনে আওয়ার ইংলিশ টিচার বসানো যায়, আওয়ার ইংলিশ টিচারের পজিশনে মিস্টার সেলিম বসানো যায়। এটাই হচ্ছে অ্যাপোজিটিভ জিনিসটা আবার অনেকেই একটু ভুলাই ফেলে, আবার অ্যাপোজিটিভসের সাথে অ্যাডজেক্টিভকেও অনেকেই বলে ফেলে। আমি পরবর্তী আলোচনায় তোমাদেরকে এগুলো আলোচনা করব। আমি ভার্বের অবজেক্ট কি জিনিস, তারপর কমপ্লিমেন্ট কি জিনিস, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তোমরা আজকে আমি ফার্স্ট আলোচনায় আমি শুধু
ক্লজ সম্পর্কে একটা ধারণা দিছি তোমাদেরকে, তোমরা ক্লজ চ্যাপ্টারটা ভালো করে দেখবা। পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে, এটা হয়তো যে কয়টা ক্লাস লাগে আমি পরবর্তী ক্লাসে ক্লজটা শেষ করব, এরপরে আমি ফ্রেজটা শেষ করব। তো তোমরা যদি একটু মনোযোগী হও, ক্লজ এবং ফ্রেজ তোমাদের অনেক কিছুই শেখার আছে। এখানে আসলে ডিগ্রি এবং এইচএসসি দুজনেরই এই ক্লজ ফ্রেজ এগুলো লাগবে, কারণ একটা সেন্টেন্সের মূল জিনিস হচ্ছে এগুলি, ওয়ার্ড অর্থাৎ পার্টস অফ স্পিচ, ক্লজ, ফ্রেজ। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।